এখন সার্ভেন্ট অফ দি রিপাবলিক হয়ে গেছে কিং অফ দি রিপাবলিক, এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি একই জিনিস, বিনিময় অর্থ বিনিময় লেনদেনের কথা বাদই দিলাম, এটা তো হওয়ার পরেও কাজ হচ্ছে। তাহলে মানে একটা মানুষ একটা ব্যক্তি পর্যায়ে কিভাবে সার্ভিসটা নিবে, এই সরকার আমার জনগণের বা একটা এই নাগরিকের কি উপকারে আসে, আমাদের প্রেক্ষিতে চিন্তা করতে হবে যে যে দুইবারের বেশি যে এমপি হচ্ছে সে কিন্তু দুইবারের সময়ের মধ্যে তার এমন শক্তি তার এলাকায় গড়ে তুলতেছে যে তার আশেপাশে আর কেউ আসতে পারবে না, দলের ভিতরেও আসতে পারে না, বিরোধী দলেও আসতে পারে। গ্যাপ সিস্টেম চালু হবে, তাহলে রাজনীতি দলও নতুন নেতা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। এবং আরেকটা জিনিস আমি জানি না, এটা এই সংস্কার কমিশন বা ঐক্যবদ্ধ কমিশন এটা নিয়ে আলোচনা করছে কিনা, যে রাজনৈতিক দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না, নেতা, দলীয় নেতা। সেই হিসেবে সেটার উপরেও মনে হয় একটা সিদ্ধান্ত হওয়া উচিত। আমি এই ব্যাপারেও রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেয়, আমি মনে করি একটা আমরা ভবিষ্যতের জন্য রাজনীতিটাকে আরো স্বচ্ছ করার বিষয়ে আমরা এক ধাপ এগিয়ে যাব। রাজনৈতিক দলের এটাও আমি মনে করি যে এটাতে আপত্তি থাকা উচিত ছিল না। 4 বছর হলে রাজনীতিতে একটা পরিবর্তন, বা মানে রাজনৈতিক দলের দাবি হচ্ছে 4 বছরে তাদের রাজনৈতিক যে ইশতেহার যেটা থাকে সেটা সম্পূর্ণ পালন করা সম্ভব হয় না। 1 বছর চলে যায় তাদের সবকিছু বুঝতে, এবং তারপরে পরবর্তী 3 বছরে তারা যথেষ্ট উন্নয়ন সাধন করে বা পরবর্তী ইলেকশনের জন্য তারা প্রস্তুতি নিতে পারে না। যদিও এটা যারা দলের মানে ক্ষমতায় থাকে না তাদের জন্য অ্যাডভান্টেজ, বা এটা আবার ওয়েস্টার্ন সিস্টেমে এটা ঠিক আছে, তাদের জন্য 4 বছর তারা, বা আমরা আমাদের আশেপাশে যেটা দেখি 5 বছর, সেই হিসেবে 5 বছর হয়তো সবাই মেনে নিয়েছে। এবং আমি জানি যে বিএনপির হয়তো একটা চয়েস ছিল যে পরপর 2 বার না হয়ে যদি 1 বছর গ্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে যতবার খুশি হতে পারবে, সেটার থেকে যদি বেরিয়ে আসে তাহলেও এটা একটা পরিবর্তন। একই ব্যক্তি 5 বছর থাকবে, আবার 1 বছর গ্যাপ দিবে, আবার গ্যাপ দিয়ে আবার 5 বছর আসবে, এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, এটাও ওই পরিবারতন্ত্রকে রুখবে। দুইটা পরিস্থিতি বিবেচনা করতে পারি, যে সাপোজ এই জুলাই বিপ্লবের পরে কোনো কমিশন হলো না, অন্তর্বর্তীকালীন সরকার কিছু বিচার করলো, তারপরে একটা ইলেকশন দিয়ে বেরিয়ে গেল, তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? আর যে কাজটা হচ্ছে সেটা যদি সবাই আন্তরিকতার সাথে গ্রহণ করে এবং কোঅপারেট করে, আমরা কি মানে রাজনৈতিক দল কি চাচ্ছে যে সংস্কার হোক, মানে প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের যেগুলা গত 16 বছর বা গত 50 বছরে নষ্ট হয়েছে, আমাদের ওই নীতিগত সিদ্ধান্তটা দরকার। জনগণ কিন্তু চায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, জনগণ চায় যে সংস্কার হোক, তারা এই সার্ভিসটা, রাষ্ট্রের সংস্থার সার্ভিসগুলো তারা ঠিক মতো পাক, এবং কোন রকম হয়রানি এবং দুর্নীতি মুক্ত অবস্থায়, যেটাকে ব্রিটিশরা যেটাকে বলে গেছে চাকর, রাষ্ট্রের চাকর, তাই তো, আমরা সার্ভেন্ট অফ দি রিপাবলিক। কিন্তু এখন হয়ে গেছে আমাদের দৃষ্টিতে, এখন সার্ভেন্ট অফ দি রিপাবলিক হয়ে গেছে কিং অফ দি রিপাবলিক, এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি একই জিনিস করতেছি। আমি একটা ব্যক্তিগত শুধু একটা উদাহরণ দিতে পারি, এটা আমার মানে ব্যক্তিগত নলেজে, একটা জমি মাপ হবে যেটা ফরেস্টের সাথে সম্পৃক্ত, ফরেস্টের জমির সীমানায় ব্যক্তিগত জমি, সেই ব্যক্তিগত জমিটা প্রায় 11 মাস হচ্ছে মাপা সম্ভব হচ্ছে না, বিভিন্ন সরকারি, এটা কিন্তু জনগণের হয়রানি। এইগুলো সংস্কার কিভাবে হবে আমি জানি না। এটাই কিন্তু এই যে আমরা গত ঈদের সময় দেখলাম, হজ নিয়ে দেখলাম, দ্রব্যমূল্য নিয়ে দেখলাম, যে উপকারগুলো হয়েছে প্রত্যেকটা উপকারের ভোগ করেছে কিন্তু জনগণ। এই যে জনগণ কিন্তু ওই ধরনের চেঞ্জটা চায়। সংস্কার বলতে আপনি রাষ্ট্র প্রেসিডেন্টের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, কে কমলো কি বাসলো, এটা কিন্তু আম জনতা, যেটা কর্নেল হাসিন বলতেছে যে জনগণের বস্তিবাসীর কি উপকারে আসবে, সেটা কিভাবে এফেক্ট হবে সেটা বিষয় না। আমাদের এমন কিছু করতে হবে, সংস্কার করতে হবে যেটা জনগণ, যেটা লাভটা ভোগ করবে। এখন যেটা হচ্ছে, যদি সংস্কার কমিশন ভিতরে কি কাজ করছে আমরা জনগণ কিন্তু এখনো জানে না। একটা পর্যায়ে আছে যে তারা কাজ করছে, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট রিপোর্টটা প্রকাশ না পাবে এবং সেটা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না প্রকাশ পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সংস্কারের হয়েছে বলা যাবে না, বা সংস্কারের ব্যাপারে ঐক্যমত হয়েছে বলা যাবে না। এখন এই রাজনৈতিক দলগুলো যে মিটিং করছে, প্রত্যেকেই কিন্তু তাদের নিজের স্বার্থ, নিজের ভবিষ্যৎ
পরিকল্পনার উপর বেস করে করছে, রাষ্ট্রের বা জনগণের কথা চিন্তা করে কিন্তু তারা সংস্কার কমিশনে বসে না। এই যে 5 বছর না 10 বছর বা 4 বছর করে 2 বার না 3 বার, এগুলা নিয়ে কিন্তু প্রত্যেক দলের নিজস্ব ক্যালকুলেশন যে আমার পরবর্তী লিডার কে হবে, কে মানে ক্ষমতায় থাকবে। কিন্তু যদি প্রকৃত আমরা চিন্তা করতাম যে এই সংস্কারের ফলে মানে গ্রাম পর্যায়ে সব মানে পৌরসভা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে মানুষ কিভাবে সার্ভিস পাবে, উপকৃত হবে, হয়রানি ছাড়া কাজ করবে। আমি যেটা একটা উদাহরণ দিলাম যে একটা বন বিভাগের সাথে একটা সীমানা সম্পৃক্ত বিষয় গত প্রায় 10 মাস ধরে মাপ, শুধু জমি মেপে দিবে যে হ্যাঁ এইখানে এইটা সীমানা, এবং এটার জন্য টাকা বিনিময়, অর্থ বিনিময়, লেনদেনের কথা বাদই দিলাম, এটা তো হওয়ার পরেও কাজ হচ্ছে। তাহলে মানে একটা মানুষ একটা ব্যক্তি পর্যায়ে কিভাবে সার্ভিসটা নিবে, এই সরকার আমার জনগণের বা একটা এই নাগরিকের কি উপকারে আসছে সেটা বুঝতে হবে। এটা কিন্তু আমি ইউনিট সরকারকে দোষ দিচ্ছি না, আমাদের সিস্টেমটাকে দোষ দিচ্ছি। এটা ওভার দি পিরিয়ড সবখানে, আপনি যে কোনো সরকারি অফিসে গেলেই কিন্তু এই সিস্টেমটা, আপনি ইভেন গাড়ি রেজিস্ট্রেশন করতে গেলে, এনআইডি বানাইতে যান, যে কোনো কাজে গেলেই কিন্তু আপনি বিদ্যুৎ বিল দিতে যান, কানেকশন দিতে যান, সবখানেই কিন্তু একটা লেনদেনের বিষয় আছে। এগুলো এই বিষয়গুলোতে কিন্তু কোনো অ্যাটেনশন যদি বা সংস্কার না আসে, তাহলে এই সংস্কার কমিশন 10টা 20টা 50টা, তারপর আবার ওইগুলোর কমিশনের মিলায় ঐক্যমত কমিশন, সব এই যে রাজনৈতিক বুলি যেগুলো চলতেছে, ডিফারেন্স টু দি পাবলিক। আমাদের কিন্তু ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং ক্ষমতা যেটা বলতেছে যে বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ ইজ এ মাস্ট, এটা করতে হবে। এবং শেষ পর্যায়ে বিচার বিভাগকেও নিতে হবে, যে সবাইকে ঢাকা আসতে হবে হাইকোর্টের বিচারের জন্য। বাংলাদেশে তো ওই পর্যায়ে থাকা উচিত না। এখন যে জনসংখ্যা, সবার পক্ষে ঢাকা আসা সম্ভব না, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে না। আর যেটা মারুফ ভাই যেটা বললেন যে শিক্ষিত লোককে যে কোনো ভাবে, আমাদের কিন্তু শিক্ষিত বেকার, যদিও শিক্ষার মান কমে গেছে, যার হয়তো ম্যাট্রিক পাস করার কথা না, সে ডিগ্রি পাস সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, এমএ পাস সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে। সেই পরিপ্রেক্ষিতে একজন জনপ্রতিনিধিকে যদি বলা হয় যে তাকে ডিগ্রি পাস হইতে হবে, এটা কিন্তু খুব একটা বেশি চাওয়া হচ্ছে না। এটা না বললে একটা বকলম চলে আসতেছে, বা একটা মানে আরো নিম্ন পর্যায়ের একটা মানুষ চলে আসতেছে। তা সেটা একটা বিষয়, যে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে যে একটা এডুকেশন মার্ক ইভেন এমপি হওয়ার ক্ষেত্রে হওয়া উচিত। এবং এই যে যেটা 2 বারের বেশি এমপি হতে পারবে না বা 4 বার হতে পারবে না, আমরা তো আসলে জার্মানি না, আমেরিকা না, বা উন্নত বিশ্ব না। আমাদের প্রেক্ষিতে চিন্তা করতে হবে যে যে 4 বার 2 বারের বেশি যে এমপি হচ্ছে, সে কিন্তু 2 বারের সময়ের মধ্যে তার এমন শক্তি তার এলাকায় গড়ে তুলতেছে যে তার আশেপাশে আর কেউ আসতে পারবে না, দলের ভিতরেও আসতে পারে না, বিরোধী দলেও আসতে পারে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে কথাটা আসতেছে 2 বারের বেশি হইতে পারবে না, এটার কারণ কিন্তু এটা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা হাসিনাকে দিয়ে দেখলাম, আর আমরা কনস্টিটিউয়েন্সি পর্যায়ে কিন্তু আমরা ওইরকম দেখছি যে 2 বারের বেশি যে এমপি হয়েছে, সে কিন্তু 6 বার 7 বার 8 বার হয়ে গেছে, আমৃত্যু হয়ে যাচ্ছে এমপি। 13 এলাকায় তার আর দ্বিতীয় কেউ দলের মধ্যে করে উঠছে না, আর দলের বাইরেও কেউ সুযোগ পাচ্ছে না। সুতরাং এটারও একটা সার্কিট ব্রেকার থাকা উচিত আমি মনে করি। এই বিষয়গুলা যদি না আসে, আমার চিন্তা করতে হবে সংস্কারটা কার জন্য, রাজনৈতিক নেতাদের জন্য, সরকারি কর্মকর্তাদের জন্য, ব্যুরোক্রেটদের জন্য, নাকি রাষ্ট্রের জনগণের জন্য? আমরা যদি জনগণের কথা চিন্তা করে সংস্কার করি, আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে। আর যদি তা না হয়, আমার মনে হয় এই যে কনস্টিটিউয়েন্সি কাউন্সিল যেটা বলতেছে এবং যেটার সাথে ট্রেড অফ করার চেষ্টা করতেছে রাজনৈতিক দলগুলা, আমার মনে হয় ওইটা হওয়া উচিত না। আরো ব্যাপক ভিত্তিক রাজনৈতিক সংস্কার বা কনস্টিটিউশন সংস্কারের পথে আমাদের এগিয়ে যাওয়া উচিত।